প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেকের শুভকামনা করে আজকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা একটু পূর্ব পাঠ নিয়ে একটু আলোচনা রাখব, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এর আগের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের প্রকারভেদ, তাদের কাজ কি, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা রেখেছি এবং টপিকটা প্রায় শেষের দিকে, কিন্তু কিছু ছাত্র মেসেজের মাধ্যমে বলেছে যে তাদের আরও কিছু কোষীয় অঙ্গাণু আলোচনা থেকে গেছে, আলোচনা হয়নি। সেই কোষীয় অঙ্গাণু আমি বোর্ডে লিখেছি, প্রত্যেকে হয়তো দেখতে পাচ্ছ। বিষয় লিখেছি লাইসোজোম, কোষগহ্বর আর সেন্ট্রোজোম। এই তিনটি বিষয় নিয়েই আজকে আলোচনা রাখবো এবং আমরা মোটামুটি এই টপিকটা শেষ করব এবং পরবর্তী টপিক টিস্যু বা কলা নিয়ে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। যাই হোক, আমি প্রথমেই বললাম আমাদের এর আগে কোষীয় অঙ্গাণু হিসেবে প্লাস্টিডের আলোচনা শিখেছি। এই যে বোর্ডে আমি একটা উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করলাম। এই কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা সম্পর্কে আমাদের জানা হয়েছে। তারপরে মাইটোকন্ড্রিয়া, এটা সম্পর্কেও জানা হয়েছে। আর জানা হয়েছে আমাদের এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, এবং এর আগের ক্লাসে আমরা শিখেছি এইরকম একটা কোষীয় অঙ্গাণু যেটার নাম প্লাস্টিড। এ সম্পর্কেও আমরা ডিটেলসে জেনেছি। তারপরেও তোমরা কেউ কেউ আবেদন করেছ যে আরও কিছু কোষীয় অঙ্গাণু আমাদের বাদ রয়েছে, লাইসোজোম, কোষগহ্বর, সেন্ট্রোজোম। লাইসোজোম, কোষগহ্বর বড় একটা অংশ, আমি আরো ডিটেলসে আসবো। জাস্ট বোঝার জন্য একটু চিত্র দিলাম। একটা কোষের মধ্যে এত যে কোষীয় অঙ্গাণু, প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা, প্রত্যেকের আলাদা গঠন, এই নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি, শিখেছি। আজকে যে বিষয় নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে লাইসোজোম। তাহলে প্রথমেই আমরা আসি কোষীয় অঙ্গাণু হিসাবে লাইসোজোম। এই লাইসোজোম যে কোষের মধ্যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সাধারণত প্রাণী কোষের মধ্যে দেখতে পাবো। আবারও বলি, লাইসোজোম আমরা দেখতে পাবো যে কোষের মধ্যে, সেটা হচ্ছে প্রাণী কোষ। তবে হ্যাঁ, আমরা ক্লাস 8 নিচু ক্লাসেও শিখেছি উদ্ভিদ কোষের চিত্রে, সেখানে দেখেছি আমরা লাইসোজোম দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, স্যার লাইসোজোম কি উদ্ভিদ কোষেও থাকে? হ্যাঁ, অনুন্নত যারা হবে, মানে উন্নত নয়, অনুন্নত উদ্ভিদ কোষে থাকে। তাই আমরা ধরে নেব উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। এটা থাকে তাহলে একটি আদর্শ প্রাণী কোষের মধ্যে লাইসোজোম থাকে। এই লাইসোজোম কোন কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হয়, এটা জানার জন্য আমি নিচু ক্লাসেও বলেছিলাম, তারপরেও একটু স্মরণ করাচ্ছি। আমরা একটা লাইন যদি মনে রাখি তাহলে হয়তো কোন কোষীয় অঙ্গাণু থেকে কোন কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয় সেটা আমাদের জানতে পারবো এক বাক্যে। এই যে একটা কোষ, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর, তার ভিতরে থাকে একটা পর্দা, কোষ পর্দা। তাহলে প্রথমে আমরা যদি এই লাইনটা লিখি, প্রথমে কোষ পর্দা,
বা যেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, ইংরেজিতে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। এই কোষ পর্দা থেকে যে কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়, আমি তীর চিহ্নের মাধ্যমে দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, সংক্ষেপে লিখলাম ER, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের প্রকারভেদ তোমাদের জানা হয়েছে, SER স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, RER রাফ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। সেগুলার বিবরণ আগেই জানা হয়েছে, আমি আর বিশদে যাচ্ছি না। এবারে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম থেকে যে কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয় তার নাম হচ্ছে গলগি বডি, গলগি বডি, গলগি বা গলজি সেম। গলগি বডি থেকে যে কোষীয় অঙ্গাণু উৎপন্ন হবে সেই কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে লাইসোজোম, লাইসোজোম। এই যে লাইসোজোম, আমরা আজকে এই লাইসোজোম সম্পর্কে জানবো, আমি লিখেছি এখানে। তাহলে আবারও বলি, কোষ পর্দা থেকে তৈরি হচ্ছে ER অর্থাৎ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম থেকে গলগি বডি, আর গলগি বডি থেকে লাইসোজোম। বাকি তাহলে কোষের মধ্যে অন্যান্য যে কোষীয় অঙ্গাণু হয় বা আছে, এরা কিন্তু সেলফ প্রডিউস, মানে নিজে নিজে তৈরি হয়। এখন আমরা ধাপে ধাপে চলে আসি তৃতীয় ধাপ পেরিয়ে চতুর্থ ধাপ, অর্থাৎ এই যে লাইসোজোম কোষীয় অঙ্গাণু হিসাবে আমি বললাম একটু আগে যে এটি সাধারণত থাকবে প্রাণী কোষের মধ্যে। এই লাইসোজোম একক পর্দাবৃত, লাইসোজোম একক পর্দাবৃত মানে একটি মাত্র পর্দা দিয়ে ঘেরা এবং উৎসেচকে পরিপূর্ণ থলির মতো অংশ বিশেষ। আবারও বলি, উৎসেচক পরিপূর্ণ থলির মতো, অর্থাৎ এখানে একক পর্দা থাকবে এই ধরনের কোষীয় অঙ্গাণু যেটা প্রাণী কোষে পাওয়া যায়, যার নামই হলো লাইসোজোম। তাহলে এইরকম একটা পর্দা দিয়ে ঘেরা থলির মতো অংশ, এর ভিতরে লাইসোজোমে পরিপূর্ণ থাকবে। এই লাইসোজোম তৈরি হয় কোথা থেকে বললাম? গলগি বডি, একটু আগেই লিখেছিলাম, গলগি বডি থেকে তৈরি হয় লাইসোজোম। এই লাইসোজোমকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাথমিক লাইসোজোম, লাইসোজোমের দুটি ভাগ। এক নম্বর হচ্ছে প্রাথমিক লাইসোজোম। প্রাথমিক লাইসোজোম কাকে বলবো? অর্থাৎ জিবি মানে গলগি বডি। এই গলগি বডি থেকে যখন সর্বপ্রথম কোন লাইসোজোম তৈরি হয় তখন সেটাকেই আমরা বলবো প্রাথমিক লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে যে তরল পদার্থ থাকে সেই তরলটাকে আমরা বলি ধাত্র, এটাকে আমরা বলবো ধাত্র বা ইংরেজিতে MATRIX, ম্যাট্রিক্স। তাহলে লাইসোজোম তৈরি হলো গলগি বডি থেকে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ প্রথম তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি প্রাথমিক লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে যে তরল ধাত্রের মতো অংশ থাকবে সেটাই হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। কত রকমের থাকে এখানে ধাত্রে? প্রায় 50 রকমের উৎসেচক থাকবে, 50 রকম এনজাইম, 50 রকম এনজাইম। এই লাইসোজোমকে আমরা তাহলে বললাম দুটি ভাগ। তো প্রথম ভাগের নাম প্রাথমিক লাইসোজোম। প্রাথমিক লাইসোজোম কাকে বলে সেটা আমরা জানলাম। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌণ লাইসোজোম। 2 নম্বর আসি গৌণ লাইসোজোম।
গৌণ লাইসোজোম তাহলে কাকে বলবো? অর্থাৎ এই যে প্রাথমিক লাইসোজোম, এটাকে একটু ছোট করে লিখি, প্রাথমিক লাইসোজোম উৎসেচক পরিপূর্ণ। এই প্রাথমিক লাইসোজোমের সঙ্গে যুক্ত হয় ফ্যাগোজোম, যুক্ত হয় ফ্যাগোজোম। এরা যুক্ত হয়ে একটা বড় অংশ তৈরি হয়। তাহলে এটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম, আর এটা হচ্ছে ফ্যাগোজোম। প্রাইমারি লাইসোজোম এবং ফ্যাগোজোম দুজন যুক্ত হয়ে, দুটি অংশ যুক্ত হয়ে গঠন করে যে লাইসোজোম, সেটার নামই হলো গৌণ লাইসোজোম। ওকে, তাহলে একটা প্রশ্ন আসছে প্রত্যেকের, বুঝতেই পারছি, ফ্যাগোজোম আবার কি? ফ্যাগোজোম হচ্ছে, আমরা জানি যে লাইসোজোমের কাজ হচ্ছে আমাদের কোষের মধ্যে যদি কোনো জার্ম প্রবেশ করে বা কোনো কঠিন দানাবস্তু বা তরল দানাবস্তু তাকে গ্রাস করে, অর্থাৎ গিলে ফেলে। এই গ্রাস করার দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আমি লিখছি, 1 নাম্বার ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। 2 নাম্বার পিনো, বাকিটা একই, সাইটোসিস। প্রথমটা বললাম ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে এই লাইসোজোম একটা কোষীয় অংশ, তো এই যখন কোনো কঠিন খাদ্য বস্তুকে গ্রাস করে, কঠিন দানাদার বস্তুকে গ্রাস করে, অর্থাৎ তার সামনে যদি এরকম একটা দানা থাকে, তাহলে এখানে প্রবেশ করে, লাইসোজোমকে ভিতরে ঢুকিয়ে নেয় এবং এর চারিদিকে এরকম একটা থলির ন্যায় অংশ গঠন হয়। এই যে থলির ন্যায় অংশ গঠন হলো ভিতরে কঠিন দানা বস্তুকে গ্রাস করার জন্য, এই থলির মতো অংশটাকে আমরা বলছি ফ্যাগোজোম। অর্থাৎ এই প্রাইমারি লাইসোজোম যেটা সবেমাত্র গলগি বডি থেকে সৃষ্টি হয়, তার সঙ্গে এই যে ফ্যাগোজোম যুক্ত হয়ে গঠন করে গৌণ লাইসোজোম। ওকে, তাহলে আমরা লাইসোজোমের দুটি ভাগ জানলাম, প্রাথমিক লাইসোজোম, গৌণ লাইসোজোম। এটা একক পর্দা দিয়ে ঘেরা থলির মতো অংশ বিশেষ, সেটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা একটু আসবো লাইসোজোমের কাজ। লাইসোজোমের কাজ হিসেবে জানতে গেলে প্রথমেই আমরা যে কাজ জানবো সেটা হচ্ছে অন্তঃকোষীয় পাচন। 1 নম্বর কাজ হিসেবে আমরা লিখব, যদি আমরা পয়েন্ট আউট হিসেবে লিখি তাহলে নাম্বারটা ভালো ক্যারি করবে। অন্তঃকোষীয় পাচন। অন্তঃকোষীয় মানেই বুঝতে পারছি, অন্ত অর্থাৎ ভিতরে, অর্থাৎ কোষের মধ্যে। এই কোষের মধ্যে যদি কোনো খাদ্যবস্তু বা আরো অন্যান্য কিছু পাচন করতে হয়, একটা কোষের মধ্যে যখন খাদ্য প্রবেশ করে গ্লুকোজ আকারে, তখন তাকে পাচন করতে হয়। তার জন্য যে উৎসেচক সহযোগিতা করে এই লাইসোজোম থেকে গিয়ে, সেটাই হচ্ছে অন্তঃকোষীয় পাচন। অর্থাৎ এই যে লাইসোজোম কোষের মধ্যে যে খাদ্যবস্তু সেটাকে পাচন করবে, তখন সেটাকে আমরা বলবো অন্তঃকোষীয় পাচন। এই ক্ষেত্রে সহযোগিতা করে লাইসোজোম। দ্বিতীয়ত হচ্ছে বহিঃকোষীয় পাচন। 2 নম্বর পয়েন্ট, বহিঃকোষীয় ডট ডট দিলাম, বহিঃকোষীয় পাচন। বহিঃকোষীয় পাচন অর্থাৎ কোষের বাইরে যখন কোনো বস্তুকে পাচন করবে। তাহলে এরকম একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। এক্ষেত্রে আমরা দেখতে পাই এই হচ্ছে একটা ডিম্বাণু আর এই হচ্ছে একটা শুক্রাণু। তাহলে ডিম্বাণুকে নিষিক্ত করবে, অর্থাৎ ডিম্বাণুর ভিতরে শুক্রাণু প্রবেশ করবে। তো প্রবেশ তো আর এমনি এমনি হয় না। তাহলে এই ক্ষেত্রে
এই ডিম্বাণুর যে প্রাচীর, অর্থাৎ এটা কোষের বাইরের অংশ, এই প্রাচীরটাকে পাচন করতে হবে, অর্থাৎ পাচিত করতে হবে। তার জন্য এই যে শুক্রাণু থেকে এক ধরনের উৎসেচক বের করে, অর্থাৎ শুক্রাণু কোষের মধ্যে যে লাইসোজোম আছে সেখান থেকে উৎসেচক বেরিয়ে ডিম্বাণুর প্রাচীরের গায়ে পড়ে, ডিম্বাণুর প্রাচীরটাকে পাচিত করে, তারপরে এর মধ্যে প্রবেশ করে। এই জন্য এটাকে আমরা বলছি বহিঃকোষীয় পাচন। ওকে, নাম্বার 3, লাইসোজোমকে আবার বলা হয় সুইসাইডাল ব্যাগ। SUICIDAL, সুইসাইডাল ব্যাগ, বা বাংলায় আমরা বলতে পারি আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি। কেন আত্মঘাতী থলি বা লাইসোজোম বলবো? তার কারণ হচ্ছে, আমি একটু আগে এখানে চিত্রে দেখিয়েছি যে এই যে লাইসোজোম একক পর্দা দিয়ে ঘেরা, এর ভিতরে প্রায় 50 রকমের উৎসেচক থাকে। এর কাজ হচ্ছে অন্তঃকোষীয় বহিঃকোষীয় পাচন করা, এবং কোনো জার্ম বা জীবাণু যদি প্রবেশ করে কোষের মধ্যে তাহলে সেটাকেও ডেস্ট্রয়েড, ধ্বংস করা। কিন্তু কখনো কখনো দেখি যে দেখা যায় যে এই যে একক পর্দা নিজে বিদীর্ণ হয়ে যায়, মানে ফেটে যায়, দিয়ে এইরকম ভাবে তারই গায়ে উৎসেচকটা পড়ে। অর্থাৎ একক পর্দা লাইসোজোমটা বিদীর্ণ মানে ফেটে যায়, দিয়ে তারই গায়ে নিজ নিজ গায়ে পড়ে, যে অনেক সময় নিজ নিজ কোষটা ধ্বংস হয়ে যায়। তো আমাদের প্রত্যেকের এটা জানা যে কোনো ব্যক্তি যদি নিজে নিজে আত্মহত্যা করে, নিজে নিজে মারা যায়, তার মানে আমরা সেটাকে বলি আত্মহত্যা বা সুইসাইড করেছে। ঠিক তেমনই সেই দিক লক্ষ্য করে এই কোষটার নাম দেওয়া হয়েছে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। এই হচ্ছে আমাদের কোষীয় অঙ্গাণু। এটাকে আর একটা পয়েন্ট আউট করবো আমরা, 4 নাম্বার, সেটা হচ্ছে বহু রূপতা। অনেক সময় আবার প্রশ্ন দেয় আমাদের যে লাইসোজোমের বহুরূপতা বলতে কি বোঝো? লাইসোজোমের বহুরূপতা বলতে বোঝায় এই যে আমরা এতগুলা কাজ করলাম, অন্তঃকোষীয় বহিঃকোষীয়, এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে একটা লাইসোজোম তার যে নির্দিষ্ট আকৃতি এরকম থাকে না, অর্থাৎ নির্দিষ্ট আকৃতি থাকে না। ও যখন যেরকম পরিস্থিতির মোকাবিলায় পড়ে তখন তাকে সেই রকম আকার আকৃতি ধারণ করতে হয়। কখনো হয়ে যেতে পারে ডিম্বাকার, কখনো অনিয়মিত আকৃতি, এ নানা ধরনের আকৃতি ধারণ করে। এই জন্যই আমরা এটাকে বলবো লাইসোজোমের বহুরূপতা। এই হচ্ছে আমাদের কোষীয় অঙ্গাণু হিসাবে লাইসোজোম। এবারে আমরা দ্বিতীয় বিষয় যেটা আসব সেটা হচ্ছে কোষ গহ্বর সম্পর্কে জেনে নেব। এবার কোষ গহ্বর, এই হচ্ছে একটা কোষ। কোষের মধ্যে বড় আকারের একটা অংশ, এইরকম বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার, ডিম্বাকার। এই যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরকে আমরা ইংরেজিতে বলবো ভ্যাকুওল, VACUOL, ভ্যাকুওল বা কোষ গহ্বর। এই কোষ গহ্বর উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, তবে পার্থক্য আছে। প্রাণী কোষের ক্ষেত্রে এই যে ভ্যাকুওলটা দেখতে পাচ্ছি কোষের মধ্যে, সেটা আকারে ছোট হবে, সংখ্যায় কম হবে, বা কখনো 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 উন্নত যারা প্রাণী কোষ, মানুষ, গরু, ছাগল ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকুওল অনুপস্থিত থাকে বললেই চলে। এই যে ভ্যাকুওল, এটা একটা পর্দা দিয়ে ঘেরা, একক পর্দা বেষ্টিত। তাহলে আমরা এখন এটাকে কোষটাকে মুছে দেই, শুধু ভ্যাকুওল কোষীয় অঙ্গাণু হিসেবে রাখলাম। বাইরের দিকে যে পর্দা, একক পর্দা, সেই পর্দাটার নাম হচ্ছে টেনোপ্লাস্ট।
প্লাস্ট। অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা কিন্তু তরল অংশ দিয়ে ভর্তি থাকে এবং একটি পর্দা দেওয়া থাকে, তার জন্য বলা হয় এটাকে টেনোপ্লাস্ট। আর সাধারণত প্রাণী কোষের ক্ষেত্রে এই ভ্যাকুলের মধ্যে কোনো কিছু থাকে না, অর্থাৎ ফাঁকা অংশ হিসাবে থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তরল অংশ হিসাবে থাকে বা আরো অন্যান্য কিছু থাকে। আমরা পরবর্তী যে টিস্যু আসবো অর্থাৎ কলা আসবো সেখানে আরো ডিটেলসে জানবো প্যারেনকাইমা কলা হিসেবে কি কি সঞ্চয় রাখে, সেটা আমি কাজের ক্ষেত্রে আসবো তখন বলবো। তো এই যে কোষ গহ্বর, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে তরল রাশ থাকে তখন সেটার নাম হয়ে যায় আবার সেল স্যাপ বা বাংলায় বলে কোষ রস। তাহলে সেল স্যাপ বা বলা হয় কোষ রস। এই যে কোষের মধ্যে উপস্থিত গহ্বরের মতো অংশ, এই গহ্বরের মতো অংশ কেন থাকে কোষের মধ্যে, এর উপকারিতা কি অর্থাৎ কাজ কি, আমরা একটু কাজটা জেনে নেব। সাধারণত একটি কোষের মধ্যে উপস্থিত এই ভ্যাকুল বা কোষ গহ্বর যে সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করে সেই কাজগুলি হচ্ছে বিভিন্ন খাদ্যবস্তু। বিভিন্ন খাদ্যবস্তু অর্থাৎ এক নম্বর লিখবো আমরা খাদ্য বস্তু বা বিভিন্ন রেচন বস্তু হতে পারে, বা আমরা দেখি সাধারণত জলজ উদ্ভিদ যেমন কচুরিপানার ক্ষেত্রে জলে আমরা ভাসতে দেখি, অর্থাৎ কোষের মধ্যে গহ্বর সেখানে বাতাস সঞ্চিত রাখে বলেই কিন্তু তারা জলে ভেসে থাকে, কচুরিপানা পদ্ম ইত্যাদি উদ্ভিদ। তাহলে প্রথমত খাদ্যবস্তু রেচন, বায়ু বা ট্যানিন ইত্যাদি জাতীয় পদার্থ সঞ্চয় রাখে এই কোষ গহ্বরের মধ্যে। দুই নম্বর, যারা সাধারণত বিরুৎ জাতীয় উদ্ভিদ হবে, বিরুৎ জাতীয় উদ্ভিদ বলতে যারা সাধারণত দুর্বল কাণ্ডের উদ্ভিদ, যেমন লাউ, কুমড়ো, শসা ইত্যাদি, অর্থাৎ যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, তাদের কাণ্ডের কোষ, সেই কোষে কিন্তু ভ্যাকুল থাকে। একটা বেলুনে যদি আমরা ঠিকঠাক হাওয়া দেই তাহলে দেখি বেলুনটা অনেক টাইট হয়ে থাকে, এবং যখন হাওয়াটা বেরিয়ে যায় তখন আমরা দেখি বেলুনটা চুপসে যায়। তাহলে এখানে যদি এরকম একটা কোষ গহ্বর, এর মধ্যে ফাঁকা গহ্বরে বাতাস, এখানে বিরুৎ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বাতাস নয় হবে জল, তাহলে জল যদি পরিপূর্ণ থাকে তাহলে বেলুনের মতো টাইট হয়ে থাকবে। ঠিক তার উপরেরটাও এরকম এরকম পরপর সজ্জিত থাকে। যারা দুর্বল কাণ্ডের উদ্ভিদ দিয়ে তাদের কাণ্ডটাকে এইভাবে টাইট রেখে খাড়া রাখতে সাহায্য করে। আমরা দেখতে পাই খুব গ্রীষ্মের দিনে দেখতে পাবো যে কিছু উদ্ভিদের মানে দুর্বল কাণ্ডের উদ্ভিদের পাতাগুলা কাণ্ডগুলা নেতিয়ে যায়। নেতিয়ে যাওয়ার একটাই কারণ, মানে নুয়ে যায়, কারণ হচ্ছে এই যে কোষ গহ্বর, এখানে যে জল ছিল সেটা তার মানে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পমোচন হিসেবে বেরিয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে চুপসে যায় কোষ গহ্বরগুলা, তখন তাদের কাণ্ড লতাপাতা আস্তে আস্তে নেতিয়ে পড়ে। তার মানে আমরা দ্বিতীয় পয়েন্ট এখানে বুঝতে পারছি কাজ হিসেবে, বিরুৎ জাতীয় উদ্ভিদ তাদের কাণ্ডটাকে খাড়া রাখতে সাহায্য করে। আরো হচ্ছে কাজ, এই গহ্বরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে, সেই রাসায়নিক উপাদানের নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন নামক রাসায়নিক উপাদান থাকে, যার ফলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি ফুলের পাপড়ির রং নীল বা গোলাপি বর্ণের হয়, অনেক সময় নীল বা গোলাপি বর্ণের। তার কারণই হচ্ছে এই যে কোষ গহ্বরে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক, তার জন্য। এই হচ্ছে আমাদের
কোষ গহ্বর। তৃতীয় বিষয় আমরা বোর্ডের মধ্যে লিখেছি, এখন জানবো সেন্ট্রোজোম সম্পর্কে। এই যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম থাকে সাধারণত প্রাণী কোষের মধ্যে। সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম থাকে বললাম প্রাণী কোষের মধ্যে। সেন্ট্রোজোমের দুটি অংশ, একটা হচ্ছে দুটি অংশ সমকোণে অবস্থান করবে এবং এরা দেখতে অনেকটা এইরকম, আমি বোর্ডে আঁকছি, ঢোলের মতো বা পিপের মতো বলা হয় অংশ, ঢোল বা পিপে। এবং দুটি অংশ একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। তাহলে এই যে একটি সেন্ট্রোজোম প্রাণীকোষে উপস্থিত কোষীয় অঙ্গাণু, যার মধ্যে কোনো পর্দা থাকে না, অর্থাৎ পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, যা সাধারণত প্রাণীকোষের বিভাজনে সাহায্য করে। বিভাজন মানে হচ্ছে এখানে যদি একটা কোষ থাকে, বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করবে। তাহলে এই যে দুটি কোষ তৈরি হলো বিভাজিত হয়ে, এই বিভাজিত হওয়ার মাঝখানে অনেক কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাতে সাহায্য করে এইরকম কোষীয় অঙ্গাণু, তার নাম হলো সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমে দুটি ঢোলের মতো বা পিপের মতো অংশ থাকে বললাম, যাদের নাম হচ্ছে সেন্ট্রিওল। এদের নাম দিলাম তাহলে সেন্ট্রিওল। 90 ডিগ্রি কোণে পরস্পরকে অবস্থান করে। আর এদের চারিদিকে এক ধরনের তরল ধাত্র অংশ থাকে, এইরকম ভাবে তরল ধাত্র। এই ধাত্রের নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ারের চারিদিকে বিচ্ছুরিত এক ধরনের আলোক রশ্মি এরকম ভাবে ছড়িয়ে থাকে, বিচ্ছুরিত আলোক রশ্মি ছড়িয়ে থাকে, তার নাম হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। তাহলে এই রশ্মিদের নাম দেব অ্যাস্ট্রাল। অ্যাস্ট্রাল রশ্মি। এই সেন্ট্রোজোম যদি আমরা প্রস্থচ্ছেদে একটু গঠনটা জানতে যাই, তাহলে আমরা চিত্রটা একটু অন্যরকম হবে। এর ভিতরে কেন্দ্রে একটা এরকম অংশ থাকে, যে অংশটার নাম আমরা বলবো কেন্দ্রীয় রড অংশ, কেন্দ্রীয় রড। এবং তার চারিদিকে এইরকম ভাবে একটা অংশ থাকে গরুর গাড়ির চাকার মতো অংশ। এবং এখানে আমরা বলেছি এই প্রত্যেকটি সেন্ট্রিওল, এই যে দুটি ঢোলের মতো এঁকেছি, এদের ক্ষেত্রে আবার 9টি করে ত্রয়ী অনুনালিকা থাকবে এইরকম ভাবে, 9টি করে ত্রয়ী। ত্রয়ী মানে গোলাকার অনুনালিকা। অর্থাৎ ভালোভাবে বুঝতে গেলে আমরা যদি একগুচ্ছ বা এক বান্ডিল কোনো লাঠিকে একসঙ্গে ধরে রাখি এরকম ভাবে, যেমন এই পেনটা একটা আছে, আরো যদি পেন পরস্পরের সঙ্গে এরকম ধরে রাখি, তাহলে একটা বান্ডিল তৈরি হবে। তো এইরকম 9টি ত্রয়ী অনুনালিকা প্রত্যেকটি সেন্ট্রিওলের মধ্যে অবস্থান করে। তাহলে এখানে আমরা যদি 9টি এরকম ত্রয়ী অনুনালিকা, এভাবেই 1 2 3 4 5 6 7 8 আর 1 9, 9টি করে ত্রয়ী অনুনালিকা থাকে। প্রস্থচ্ছেদের গঠন বলছি। তাহলে মাঝখানে যে গোলাকার অংশ, সেটার নাম দেব আমরা কেন্দ্রীয় রড। এটার নাম বললাম কেন্দ্রীয় রড। আর তার চারিদিকে যে একটা গোলাকার গরুর গাড়ির চাকার মতো অংশ, এখানে অনেক দাগ দিয়েছি আমরা ত্রয়ী অনুনালিকা, সেগুলিকে আমরা বলবো এক একটা স্পোক। এটার নাম দেব স্পোক। এই যে এক একটি ত্রয়ী অনুনালিকা, প্রত্যেকটি ত্রয়ী অনুনালিকাতে আবার 3টি করে উপনালিকা থাকবে। এক একটি ঢোল বা পিপের মতো অংশ, যাকে আমরা বলবো সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলে আবার 3টি করে অনুনালিকা,
আর প্রত্যেকটি অনুনালিকা আবার 3টি করে উপনালিকা থাকে। এদের প্রস্থচ্ছেদে যদি আমরা প্রস্থচ্ছেদ হিসাবে যদি দেখি তাহলে 3টি অংশ দেখতে পাবো, এ বি সি। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবেই যুক্ত করি, প্রত্যেকটা যদি আমরা এভাবে যুক্ত করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 3টি থাকবে, 1 2 3। যে 3টি অংশ থাকে এদের ভিতরের দিক থেকে যদি আমরা নাম দেই তাহলে প্রথমটার নাম হবে এ, অর্থাৎ এই ভিতরে যেটা আছে সেটার নাম হলো এ অংশ। মাঝখানে যে অংশটা আছে তার নাম হবে বি অংশ, আর একেবারে বাইরের দিকে সেই অংশটার নাম হবে সি অংশ। অর্থাৎ এ বি সি উপনালিকাগুলির নাম দিলাম এ বি সি। আবার এটা বাদ দিয়ে ঠিক এইরকম জায়গায় এ বি সি 3টি এখানেও থাকছে এ বি সি, এ বি সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার নাম এ যদি হয়, বি এটা হয়, এটা সি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যুক্ত রাখছে একটা পর্দা যুক্ত অংশ। সেখানে দেখতে পাচ্ছি আমরা যুক্ত আছে এখানে এ এবং এখানে সি। এর সঙ্গে সি যে অংশ যুক্ত রেখেছে সেই অংশটার নাম, পর্দাযুক্ত এই অংশটার নাম আবার বলা হয় লিঙ্কার, LINKER। অর্থাৎ লিঙ্ক যুক্ত রাখছে, সেখান থেকে নাম হয়েছে তাদের লিঙ্কার। এই হচ্ছে আমাদের একটি সেন্ট্রোজোমের বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠন। এখন আমরা জানব এই সেন্ট্রোজোমের কি কি কাজ রয়েছে। কাজ 1 নম্বর কাজ হচ্ছে প্রাণীকোষ বিভাজনে, প্রাণীকোষ বিভাজন। তো প্রাণীকোষ বিভাজন আমি এখানে একটু আগে বলেছি একটা কোষ বিভাজিত হয়ে 2টি কোষ গঠন করবে, এটা হচ্ছে প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠন। তাহলে বেমতন্তু কি একটু জেনে নেই। ধরে নিলাম এটা একটা কোষ, প্রাণীকোষ। তাহলে প্রাণীকোষের মাঝখানে এই থাকে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যেটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকা, যেটি সরু সরু সূত্রাকার অংশে ছড়িয়ে আছে। সেখান থেকে গঠন হয় ক্রোমোজোম, এটা আমরা আগেই জেনেছি। এই ক্রোমোজোম 2 মেরুর 2 প্রান্তে যেতে হবে, অর্থাৎ এটা ডিভাইড হয়ে এখানে এবং এখানে আসতে হবে। তাহলে আমি বললাম ক্রোমোজোম 2 মেরুর 2 প্রান্তে আসতে হবে। তাহলে 2 মেরুর 2 প্রান্তে আসতে হলে একটা কিন্তু মাধ্যম দরকার, এমনি এমনি 2 প্রান্তে আসতে পারে না। তাহলে 2 প্রান্তে আসতে হলে যে মাধ্যম দরকার সেই মাধ্যমটাই হচ্ছে এখানে বেমতন্তু। এখন তাহলে এখানে বেমতন্তু কিভাবে গঠিত হয়? আমরা এখানে বলেছি প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে আর ক্রোমোজোম 2 মেরুর 2 প্রান্তের দিকে যায়। তাহলে মাধ্যম বেমতন্তুটা হচ্ছে এইরকমই, এই যে বললাম সেন্ট্রোজোম 2টি সেন্ট্রিওল নিয়ে গঠিত। এরা কিন্তু বিভাজিত হয় কোষ বিভাজনের প্রারম্ভিক অবস্থায় 2 মেরুর 2 প্রান্তে অবস্থান করে এইভাবে, ঠিক তেমন এখানেও অবস্থান করে। তাহলে 2 দিকে 2টি সেন্ট্রোজোম বিভাজিত হয়ে অবস্থান করলো এবং তাদেরকে কেন্দ্র করে যে বিচ্ছুরিত আলোক রশ্মি তার নাম লিখেছিলাম এখানে অ্যাস্ট্রাল রশ্মি। তাহলে এই অ্যাস্ট্রাল রশ্মি কিছু ছাড়ছে, ঠিক তেমন নিচের অংশ কিছু ছাড়ছে। ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? 2 দিকের রশ্মি কিন্তু এখানে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। আর এইভাবে রশ্মি যখন মিলিত হয়ে যায়, এই যে পরস্পর এভাবে যখন মিলিত হয়ে যায় তখন একটা মাকু আকৃতির, অর্থাৎ 2 প্রান্ত সরু, মাঝখানটা চওড়া হবে। এইরকম মাকু আকৃতির অংশ, অর্থাৎ এইরকম অংশ,
কোষের মধ্যে এইরকম কিছু একটা অংশ গঠন করে তন্তু নেয়, সেই অংশের নামই হচ্ছে বেমতন্তু। যখন এবার বেমতন্তু গঠন হয় তখন এই বেমতন্তুকে ধরে এই যে ক্রোমোজোম গুলা এইভাবে ক্রোমোজোম গুলা কিন্তু পরস্পরকে ধরে অবস্থান করে বেমতন্তুকে ধরে। আর এমন একটা সময় আছে যে দ্বিতীয় কাজের ক্ষেত্রে আমরা বলবো যে বেম গঠন করে, এবং এই যে দ্বিতীয় কাজ হিসেবে আমরা 2 নম্বর, তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট লিখতে পারবো যে ক্রোমোজোমকে দুই মেরুর দুই প্রান্তে মেরু বর্তী চলন ঘটাতে সাহায্য করে। কার? ক্রোমোজোমের মেরুবর্তী চলন, অর্থাৎ দুই মেরুর দুই প্রান্তে ক্রোমোজোম ডিভাইড হয়ে এখানে অর্ধেক, এখানে অর্ধেক, তাহলে এখানে কিছু অর্ধেক, এখানে অর্ধেক যখন চলে আসে তখন কোষটার আকৃতি এরকম হয়ে যায়। ক্রোমোজোম ডিভাইডেশন হয়ে এখানে একটা আলাদা নিউক্লিয়াস আর এখানে একটা আলাদা নিউক্লিয়াস গঠিত হয়। যখন এরকম দুটি নিউক্লিয়াস আলাদা আলাদা গঠিত হয় তখন এখানে কিন্তু একটা দশা শুরু হয়। এই যে জায়গায় এখানে একটা ভাঁজ বা খাঁজের ন্যায় অংশ গঠন করে। এমন একটা সময় আছে কোষপর্দা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে সেখান থেকে গঠিত হয়ে যায় দুটি আলাদা আলাদা প্রাণী কোষ। দুটি আলাদা আলাদা প্রাণী কোষ। তাহলে এই যে এখানে আমি বলেছিলাম দুটি কোষ, এই যে আঁকলাম, তাহলে কোষ কিন্তু এমনি এমনি হয়ে যায় না, এর মধ্যে অনেক কিছু ঘটনা রয়েছে। সেটাই হচ্ছে মেরুবর্তী চলন, অর্থাৎ ক্রোমোজোমকে দুই মেরুর দুই প্রান্তের দিকে চলন ঘটাতে সাহায্য করে। তাহলে দুটো কাজ, একটা প্রাণী কোষের বিভাজনে বেমতন্তু গঠন বিভাজনের সময়, দ্বিতীয়ত ক্রোমোজোমকে দুই মেরুর দুই প্রান্তে চলন ঘটাতে সাহায্য করে। নাম্বার 3, তৃতীয় কাজ যেটা করে সেটা হচ্ছে যে কিছু কিছু কোষে আমরা দেখতে পাই, এই যে একটা কোষ এককোষী যারা হবে, যেমন আমরা ইউগ্লিনা বা প্যারামেসিয়াম ইত্যাদি প্রাণী কোষের নাম জানি, তো এদের সরু চুলের মতো এরকম অংশ এরকম ভাবে থাকে, এদের বলা হয় সিলিয়া। এই সিলিয়া গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম। দ্বিতীয়ত এটা যখন একটু আকারে বড় হয়ে যায়, চাবুকের মতো চুলের মতো, তখন বলবো সিলিয়া। আর যখন আকারে একটু মোটা হয়ে যাবে চাবুকের মতো, তখন তার নাম হয়ে যাবে ফ্লাজেলা। এই অঙ্গগুলা গঠনে সাহায্য করে। এই হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের গঠন। যাই হোক, একটা কোষের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুগুলি থাকা দরকার সেগুলোর প্রত্যেকটির নাম আমরা জানলাম, তাদের গঠনও আমরা ডিটেলসে জানলাম। এর পরবর্তী আমাদের ক্লাস শুরু হবে যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে টিস্যু বা কলা। এই নিয়ে আমরা আলোচনা রাখবো। আজকের মতো এই অবধি। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।